আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ, হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তার দক্ষিণ এশিয়ার মিত্রদের হারাচ্ছে। এদিকে মোদিকে ডক্টর ইউনূসের বার্তা, বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনূসের আবেদন। এবং সবশেষ জানিয়ে দেব, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি মেজর হাফিজের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এটি নয়াদিল্লির প্রতিবেশী প্রথম নীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর চীনের প্রভাব বাড়তে পারে। ওয়াশিংটনের ইস্ট ওয়েস্ট সেন্টারের অ্যাডজাস্ট ফেলো নীতিকান্তি সমন্বয়ক বলছেন, হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সাথে ভারতের সম্পর্ককে জটিল করে তুলেছে। নীলান্তি মনে করেন, সকল প্রতিবেশী রাষ্ট্র নেতাদের মধ্যে হাসিনার দিল্লির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল। হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া আঞ্চলিক সম্পর্কে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। বাংলাদেশ এখন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে সেই প্রক্রিয়া শেষ হতে যথেষ্ট সময় লাগবে। তাই অন্তর্বর্তী সরকারের ভারতের সমর্থন প্রয়োজন হবে। ভারতের প্রতিবেশী প্রথম বিদেশি নীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে শুরু করেছিলেন, যার লক্ষ্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী ঐতিহ্যগতভাবে ভারতের পরিবর্তে চীন ও পাকিস্তানের সাথে বেশি ঘনিষ্ঠ। প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশে চীনের প্রভাব বিশেষভাবে শক্তিশালী। মে মাসে পিপলস লিবারেশন আর্মি বলছিল, তারা বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সাথে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানের পরে বাংলাদেশ চীনা অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম প্রাপক ছিল, যা প্রায় 11%। বাংলাদেশের পরিস্থিতির জেরে ভারতের আঞ্চলিক কূটনৈতিক একের পর এক ধাক্কা খাচ্ছে। 2022 সালের শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে সহায়তা করার পরে ভারত একটি চীনা পুনর্বীকরণযোগ্য শক্ত প্রকল্প অবরুদ্ধ করে এবং নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে শ্রীলঙ্কায় নোঙ্গর করা চীনা গবেষণা জাহাজে আপত্তি জানায়। তবে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন মোদি ভারতের সাম্প্রতিক সাধারণ নির্বাচনের আগে কাচাতিবু দ্বীপের উপর অধিকার দাবি করে একটি রাজনৈতিক দ্বন্দ্ব পুনরুজ্জীবিত করেছিলেন, যা ভারতের কংগ্রেস পার্টি 1974 সালে শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করেছিল। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, যিনি ভারত বিরোধী প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়েছিলেন, তিনি ক্ষমতায় আসার পর প্রথমে ভারতীয় সৈন্যদের দেশ থেকে বহিষ্কার করেন, চীনের সাথে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করেন। নেপালের কেপি শর্মা ওলি, যাকে চীনপন্থী বলে মনে করা হয় এবং আগে আঞ্চলিক বিরোধ নিয়ে ভারতের সাথে যার দ্বন্দ্ব ছিল, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে এসেছেন। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। সমন্বয়ক বলেন, এই চ্যালেঞ্জ সত্ত্বেও দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা খারাপ নয়। ভুটান ভারতের সাথে সবচেয়ে বেশি জোটবদ্ধ, যদিও অনেকে মালদ্বীপের বৈদেশিক সামরিক উপস্থিতি বন্ধ করার এবং প্রতিরক্ষা কার্যক্রমের জন্য তার অভ্যন্তরীণ নীতির সমালোচনা করছে। তবু নতুন সরকার একটি সংশোধিত আকাশ নিরাপত্তা সহযোগিতা কর্মসূচিতে ভারতের বেসামরিক উপস্থিতি গ্রহণ করতে ইচ্ছুক ছিল। সমন্বয়ক আরও বলেন, শ্রীলঙ্কা অন্যান্য ছোট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো ভারতের সাথে অসম ক্ষমতার মুখোমুখি হয়েছিল এবং প্রায়শই ভারতের সামনে নিজেকে দুর্বল মনে করত। উদাহরণ দিতে গিয়ে সমন্বয়ক বলেন, শ্রীলঙ্কার বন্দরে যে পরিমাণ জাহাজ নোঙ্গর করার এবং রাজস্ব সংগ্রহের সুযোগ ছিল, শুধুমাত্র চীনা জাহাজ নিয়ে ভারতের উদ্যোগের কারণে সেই কার্যক্রম 12 মাসের জন্য স্থগিত রাখতে হয়। তিনি আরও বলেন, সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে আরও কিছুটা ধাক্কা দিতে পারে, কারণ বামপন্থী এনপিপি এবং এর সম্ভাব্য বিজয় ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শ্রীলঙ্কার বৈদেশিক নীতির অভিমুখে যথেষ্ট অনিশ্চয়তার মুখে ফেলবে। সিঙ্গাপুরের ISAS ইউসুফ ইসাক ইনস্টিটিউটের প্রকাশিত স্টেট অফ সাউথ ইস্ট এশিয়া 2024 সমীক্ষা অনুসারে ভারত দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর অ্যাসোসিয়েশনের মধ্যে সবচেয়ে কম কৌশলগতভাবে প্রাসঙ্গিক অংশীদারদের মধ্যে একটি, যখন চীনকে এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত শক্তি হিসেবে দেখা হয়।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। দুজনের আলাপকালে বাংলাদেশের বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে মোদীকে আশ্বাস দিয়েছিলেন ডক্টর ইউনূস। সাবেক টুইটার দেয়া এক পোস্টে মোদী নিজেই বিষয়টি জানিয়েছেন। ওই পোস্টে মোদী লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে আমাদের মত বিনিময় হয়েছে। সেখানে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি বাংলাদেশে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। এর সাথে সাথে বলা হয়েছে, বাংলাদেশে অসংখ্য মামলা করা হয়েছে শেখ হাসিনা এবং তার মিত্রদের উপর। যেহেতু শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানে বন্দি বিনিময় চুক্তি একটা রয়েছে। সেই বন্দি বিনিময় চুক্তিতে যেন শেখ হাসিনাকে বাংলাদেশের ভেতরে পাঠানো হয়, এই দাবিটা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি মেজর হাফিজের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বিডিআর বিদ্রোহের ঘটনা সেনা তদন্ত প্রতিবেদনের জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন। প্রেস ক্লাবের মিনারতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এ দাবি জানান তিনি। সমাবেশে হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর। তার নেতৃত্বে একটা ইনকোয়ারি তদন্ত হয়েছিল বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন, কিন্তু এই রিপোর্ট আলোর মুখ দেখেনি। আমরা চাই এই রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বিডিআর এবং মেধাবী চৌকস সেনা অফিসারদের পোস্টিং দেওয়া হয়েছিল। এদেরকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে দীর্ঘসূত্রিতা, ভেরি স্লো, এভাবে কিয়ামত পর্যন্ত এর বিচার শেষ হবে না। তিনি বলেন, অতি দ্রুত প্রয়োজন লাগলে স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন, তাহলে নিহতদের আত্মা শান্তি পাবে। ভারত প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারতকে বলতে চাই, আপনারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, জনগণের বিপক্ষে হওয়ার চেষ্টা করবেন না। তিনি আরও বলেন, ভারতে আশ্রিত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছি। শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক। কত মায়ের বুক খালি করছেন তিনি। আমরা আজকে মুক্তিযোদ্ধাদের এই সভা থেকে দাবি করব। শেখ হাসিনাকে বাংলাদেশকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। এদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চায়।